নিশা দরজার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সামনেই দাঁড়িয়ে আছেন রায়ান, নামজাদা রেডিও জকি, যাকে হাজার মেয়ের স্বপ্নের রাজপুত্র বলা হয়। তার ঠোঁটের হাসি, গলার মাধুর্য, সবকিছুই যেন একটানে মানুষকে মুগ্ধ করে ফেলে। কিন্তু নিশার কাছে তিনি ঝড়ের মতো। চোখে অগ্নি, মুখে তীক্ষ্ণ চাহনি নিয়ে দরজা ঠেলে তাকে কোণঠাসা করেছেন। তুই কি বললি? বিয়ে করবি না? রায়ানের গলা যেন গর্জে ওঠা সমুদ্র। নিশা কিছু বলার আগেই তিনি দুটো শক্ত থাপ্পড় কষিয়ে দিলেন তার গালে। নিশা অবাক হয়ে মুখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ভয় কথা বলতে পারছে না। তুই রাজি না? তুই আমাকে বিয়ে করতে রাজি না? শোন নিশা, তুই যাই বলিস, এই বিয়ে হবেই। আমার সঙ্গে থাকবি, আমার জীবন সামলাবি। আর আমি তোর সব অহংকার চূর্ণ করে দেব। তুই বুঝলি? রায়ানের ঠান্ডা গলায় বলা কথাগুলো নিশার ভেতরটা কাঁপিয়ে দিল। নিশার চোখে জল জমছে। তার শরীর একপাশে ঝুঁকে পড়েছে, যেন ভয় আর ক্লান্তি মিশে তাকে অবশ করে দিয়েছে। কিন্তু কেন? কেন আপনার মতো মানুষ আমাকে বিয়ে করতে চাইবে? নিশা ক্ষীণ গলায় বলল। রায়ান ভ্রু তুলে তাকাল, ঠোঁট বাঁকিয়ে হাসল। আমি চাই, কারণ আমি চাই। কারণ আমার মা চেয়েছে। আর আমি মায়ের কথা ফেলতে পারি না। তবে এটাও মনে রাখো, তুই আমাকে যেভাবে অবহেলা করছিস, তার মাসুল দিতে হবে। বিয়ের পরে ঠিক বুঝবি। নিশা কলেজ পড়ুয়া মেয়ে, মধ্যবিত্ত পরিবার, অল্প কিছু স্বপ্ন আর তারুণ্যে ভরা জীবন। রায়ান তার দূর সম্পর্কের বড় ভাই। বয়সে 10 বছরের বড়, কাজ করে ঢাকায়। নিশার সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্কই নেই। কিন্তু হুট করেই একদিন নিশার বাবা মা ঘোষণা করলেন, রায়ানের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে। কালকে থেকেই তোদের গায়ে হলুদের আয়োজন শুরু হবে। নিশা আকাশ থেকে পড়ল। আমাকে জিজ্ঞাসাও করলেন না। আমি কি রাজি? মা বললেন, তোর রাজি অরাজি দেখার সময় আমাদের নেই। তোর বয়স 20 পার হয়ে গেছে। তোর মতো ছেলের অভাব নেই রায়ানের। সে তো মায়ের জোড়াজুড়িতে রাজি হয়েছে। ভাগ্য খুলে গেল তোর। তোমরা আমার জীবন নিয়ে এমন সিদ্ধান্ত নিতে পার না। নিশা চিৎকার করে উঠল। কিন্তু কিছুতেই কাজ হল না। রায়ান হুট করেই নিশার বাড়িতে চলে এলেন। তাকে দেখে নিশার রাগে শরীর কাঁপছে। সে চুপ করে বসেছিল নিজের রুমে। দরজায় টোকা পড়ল। খুলতেই রায়ান ভেতরে ঢুকে দরজা আটকে দিলেন। তুই কি বললি? বিয়ে করবি না? আমি আপনাকে ভালোবাসি না। ভালোবাসার বিয়ে খুব কম হয় নিশা। আমার তোকে ভালোবাসার দরকার নেই। বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আপনি জোর করছেন। আমার জীবন নষ্ট করছেন। তুই যখন আমাকে না বললি, তখনই তোর জীবন আমার হয়ে গেল। এখন চুপচাপ বিয়ের জন্য তৈরি হ। নয়তো। নয়তো কি? নিশা প্রতিবাদ করে বলল। রায়ান হঠাৎ সামনে এগিয়ে এসে নিশার 2 বাহু শক্ত করে চেপে ধরল। নিশার শরীরে ব্যথার ঢেউ বয়ে গেল। নয়তো তোর কলেজের সিনিয়রের সঙ্গে তোর প্রেমের গল্প সবাই জানবে। আমি নিজে ফেসবুকে লাইভে এসে বলবো। তারপর কি হবে ভাবছিস? নিশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনি এসব কি বলছেন? আমার কিছুই হয়নি। কি হয়নি?
সেটা তুই জানিস। কিন্তু আমি যা বলবো সেটা সবাই বিশ্বাস করবে। ফেমাস মানুষকে সবাই বিশ্বাস করে, বুঝলি? বিয়ের আসরে বসে নিশা সিদ্ধান্ত নিল, এভাবে বিয়ে করলে সে নিজের সম্মান হারাবে। কিন্তু পরিবারের চাপ আর রায়ানের দাপটের সামনে দাঁড়ানো কঠিন। সে পালানোর জন্য পরিকল্পনা করল। রাতের বেলা চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাবে। কিন্তু তা করার আগেই আবার রায়ানের মুখোমুখি হল। পালানোর চেষ্টা করবি না, কারণ তুই পালালে আমি তোকে খুঁজে বের করব। তুই শুধু আমার, নিশা। মনে রাখিস, তোর জীবন এখন থেকে আমার হাতে। নিশার ঘুম ভাঙল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। ঘরভর্তি মানুষের গুঞ্জন, দাদির কান্না মাখা দোয়া, আর মা বাবার ব্যস্ত চেহারা তাকে যেন আরও অস্থির করে তুলল। আজ তার বিয়ে, কিন্তু নিশা এখনো মানতে পারছে না এই বিয়েকে। রাতভর কেঁদে তার চোখ লাল হয়ে গেছে। নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছে সে যেন কোনো যুদ্ধের পরাজিত সৈনিক। নিজের রাগ, হতাশা আর একগুয়েমিকে দমন করে আজ তাকে সাজতেন হবে কনে হয়ে। মা ঘরে ঢুকে বললেন, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয়নার সামনে গিয়ে বসো, সোনালি এসে তোকে সাজিয়ে দেবে। মা, নিশার গলা ধরে আসল। আমি কি এই বিয়ে থেকে বের হতে পারি না? মায়ের চোখে দুঃখের ছায়া। আমাদের মতো মেয়েরা কি কখনো নিজের ইচ্ছেতে কিছু করতে পারে রে মা? তুই আজ এই বিয়ে কর, পরের জীবনটা নিজের মতো করে গড়ে নিস। রায়ান খারাপ ছেলে না, সবার চেয়ে ভালো দেখবে। নিশা আর কিছু বলল না। শুধু মাথা নিচু করে আয়নার সামনে গিয়ে বসল। বাড়ির ছাদে বিশাল আয়োজন। চারদিকে ফুলের বাহার, রঙিন লাইট আর মানুষের কোলাহলে ভরে উঠেছে পরিবেশ। নিশাকে লাল বেনারসিতে সাজানো হয়েছে। মাথায় টিকলি, গলায় ভারী সোনার হার। গায়ে লম্বা ওড়না দিয়ে পুরো শরীর ঢেকে রাখা হয়েছে। বিয়ের আসরে গিয়ে বসতেই নিশা অনুভব করল, তার চারপাশ যেন বদ্ধ হয়ে আসছে। সে হঠাৎ উঠে দাঁড়াল। আম্মু, আমি একটু নিচে যাব। মা বললেন, এই মুহূর্তে কেন? অনুষ্ঠানের মাঝখানে উঠে গেলে কেমন দেখায়? আমার একটু দরকার আছে, বলে নিশা দ্রুত বেরিয়ে গেল। ছাদে প্রবেশ করতেই রায়ান নজর কাড়ল সবার। কালো শেরওয়ানি আর সাদা পাগড়ি পরে সে যেন একেবারে মডেলের মতো লাগছিল। হাসিমুখে অতিথিদের সঙ্গে কথা বলছে, কিন্তু তার চোখ নিশাকে খুঁজছিল। কনে কোথায়? রায়ান পাশেই দাঁড়ানো সোনালীকে জিজ্ঞেস করল। নিচে গেছে, বলল একটু দরকার আছে। রায়ান ভ্রু কুঁচকে বলল, এই সময় নিচে গেল কেন? নিশা নিচে এসে দ্রুত পা চালিয়ে গেটের দিকে এগিয়ে গেল। আজ তার পালানোর দিন। কিন্তু গেটের সামনে এসে থমকে গেল। রায়ানের গলা পেছনে থেকে শুনতে পেল, তুই কি করছিস এখানে, নিশা? ঘুরে তাকাতেই নিশার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। রায়ান তার সামনে দাঁড়িয়ে। তার মুখে সেই ঠান্ডা, নির্লিপ্ততা হাসি। আমি তুই পালানোর চেষ্টা করছিলি, তাই না? আমার বউ হওয়ার সাহস নেই তোর, তাই পালানোর ছক কষেছিস? আমি আপনাকে বিয়ে করতে চাই না। নিশার গলা কাঁপল। রায়ান সামনের দিকে এগিয়ে এল। তার দুই চোখে আগুন জ্বলছে। তুই জানিস তুই কি বলছিস? তুই যদি আজকের বিয়ে ভাঙিস, আমি তোকে এমন জায়গায় ফেলব, যেখানে তোর নিজের বাবা মাও তোকে চিনতে পারবে না।
রায়ান নিশাকে আবার ছাদে নিয়ে গেল। মঞ্চে বসে দুইজন মুখোমুখি হল। নিশা চোখ নামিয়ে রইল। রায়ান তার পাশে বসে ফিসফিস করে বলল, এই বিয়ে ভাঙার সাহস আর করিস না। আমি তোকে আমার মতো করে গড়ে তুলব। দেখবি তুই নিজেই আমার প্রেমে পড়বি। নিশা চুপ রইল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নিশার চোখে ছিল অশ্রু। রায়ানের চোখে ছিল জয়ের হাসি। বিয়ের কাগজে সই করার সময় রায়ান বলল, আজ থেকে তুই শুধু আমার, নিশা। শেহজাদি তুইই। নিশা কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবল, এই মানুষটা আমাকে কতটা বদলাবে আমি নিজেও জানি না। আমি কি কখনো তাকে ভালোবাসতে পারব? নিশার জন্য দিনটি যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে যখন তাকে সাজিয়ে শ্বশুরবাড়িতে পাঠানো হল, তার ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছিল। বাবার মুখে বিষণ্ণতা, মায়ের চোখে অশ্রু, সব মিলিয়ে পরিবেশ আরও ভারী হয়ে উঠছিল। রায়ান গেটের কাছে এসে তার কাঁধে হাত রাখল। ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, চলো, নিশা। শেহজাদির মতো করে মাথা উঁচু করে হাঁটতে শেখ। এই বিয়েটা শুধু একটা রীতি না, এটা আমার জীবনকে নতুন মোড় দিচ্ছে। তুই এখন থেকে আমারই জীবন। নিশা কোনো উত্তর দিল না। তার চোখে তখনও অশ্রু ঝরছে। রায়ানের বাড়ি। বিশাল, রাজকীয় পরিবেশ। নিশা ছোট্ট মেয়ের মতো সিটিয়ে রইল। বাড়ির ভেতরে ঢুকতেই তাকে স্বাগত জানাতে এগিয়ে এলেন রায়ানের মা। তার মুখে গভীর প্রশান্তি। তিনি নিশাকে বুকে জড়িয়ে বললেন, তুই আমার মনের মতো বউ। এতদিনে আমার রায়ানের জন্য একটা আদর্শ স্ত্রী পেলাম। আয়, ভেতরে আয়। নিশা ভেতরে ঢুকল। চারপাশ দেখে তার মনে হচ্ছিল সে যেন কোনো সিনেমার দৃশ্যে এসে পড়েছে। নিশাকে সাজিয়ে তার নতুন ঘরে নিয়ে যাওয়া হল। ঘরটি সুন্দর করে সাজানো। ফুলের গন্ধে ভরে আছে পুরো পরিবেশ। বিছানার উপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো। নিশা অস্বস্তি নিয়ে এক কোণে বসল। রাত ঘনিয়ে এলো। একসময় দরজা খুলে রায়ান ঘরে ঢুকল। তার চোখে আজ একটি নরম আবেগ দেখা গেল, যা নিশা আগে কখনো দেখেনি। কি হল, নিশা? নতুন জীবনে স্বাগতম। ভয় পাস না। তুই শুধু আমারই। নিশা তার দিকে তাকাল। তারপর এক গভীর ধ্বনিতে বলল, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারব না। রায়ান হেসে উঠল। তার হাসিতে যেন এক অদ্ভুত তৃপ্তি। তুই আমার মতো লোককে মেনে নেবি না? আমি তোর মন জয় করব। এটা আমার প্রতিজ্ঞা। আজকের রাত শুধু তোর জন্য। আমি তোর দিকে হাতও তুলব না। শুধু দেখবি, সময়ের সঙ্গে সঙ্গে তুই নিজেই আমাকে মেনে নেবি। কারণ তুই আমারই শেহজাদি। রায়ান একটি সিল্কের কুশনে হেলান দিয়ে বসেছিল। নিশা এক কোণে চুপচাপ বসে। চারপাশে এক অদ্ভুত নীরবতা। নিশা, তুই জানিস আমি তোকে কেন বিয়ে করেছি? পারিবারিক চাপ। এছাড়া আর কি হতে পারে? তুই তা ভেবেছিস? না, এটা শুধু চাপে নয়। তুই একটা চ্যালেঞ্জ আমার জন্য। আমার জীবনে এতদিন যা চেয়েছি, তাই পেয়েছি। কিন্তু তুই আমাকে বারবার না বলেছিলি। আমার মতো মানুষ না শুনতে অভ্যস্ত নয়। তাই তোকে জয় করা আমার জীবনের চ্যালেঞ্জ। নিশার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
আপনার সবকিছুই কি এমন অহংকারের? হ্যাঁ, আমি যা চাই তা পাই, এবং তুইও এর ব্যতিক্রম না। কিন্তু আমি তোর মন জিতে নিতে চাই। ভয় দেখিয়ে বা জোর করে নয়, আমি তোকে ভালোবাসতে শেখাব। নিশার চোখ ভিজে উঠল। এই নতুন জীবনে সে কিভাবে মানিয়ে নেবে? ভোর হতে না হতেই ঘুম ভেঙে গেল তার। সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। দূরে সূর্যের আলো ফুটে উঠছে। এক নতুন দিনের সূচনা। কিন্তু এই নতুন দিনের পথ তার জন্য সহজ হবে না, সে জানে। সকালে ব্রেকফাস্ট টেবিলে নিশা রায়ানের পরিবারের সঙ্গে পরিচিত হল। সবাই হাসিমুখে তার দিকে তাকাচ্ছে। কিন্তু হঠাৎ করেই ফোন বাজল। রায়ানের মুখে অদ্ভুত গম্ভীরতা। আমি একটু বাইরে যাচ্ছি বলে সে দ্রুত উঠে দাঁড়াল। নিশা অবাক হয়ে তাকাল। কি এমন হলো যে রায়ান এত দ্রুত বেরিয়ে গেল? রায়ান বাড়ি থেকে বের হওয়ার আগেই তার এক কথায় নিশার মনে কাঁপন ধরিয়ে দিল। নিশা, তুই আমার। আমি তোকে চোখের আড়াল করব না। সাবধানে থাকিস। নিশা ব্রেকফাস্ট টেবিলের সামনে চুপচাপ বসে আছে। রায়ানের আচরণে একটা অদ্ভুত অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল সে। হুট করে ফোন পেয়ে বেরিয়ে যাওয়া, সেই সঙ্গে তার চোখের গভীর গম্ভীরতা, সব মিলিয়ে নিশার মনে অস্বস্তি তৈরি হল। রায়ানের মা নিশার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, খাও মা, ভয় কিসের? রায়ান খুব ভালো ছেলে। ওর এই রকম কাজের জন্য তোকে চিন্তা করতে হবে না। নিশা মৃদু হাসল। কিন্তু তার মন তখনও দ্বিধায় ভরা। বাড়ির অন্য সবাই তাকে নতুন বউয়ের মতো আদর করে কথা বলছে। নতুন পরিবেশে এত ভালো ব্যবহার পেলেও নিশার মন খারাপ। মনে হচ্ছে রায়ান যেন তার সঙ্গে লুকোচুরি খেলছে। দুপুরে তার ঘরে ফিরে এল। লাল কার্পেট, সাদা পর্দা আর ঘরভর্তি আলো, সবকিছু সাজানো। কিন্তু নিশার মনে অদ্ভুত শূন্যতা। সে নিজের ফোন হাতে নিয়ে দেখল, কয়েকটা মেসেজ এসেছে। কিন্তু কোনোটাই রায়ানের নয়। সে মনে মনে ভাবল, উনি কি সত্যিই আমাকে ভালোবেসে এই বিয়ে করেছেন, নাকি অন্য কোনো কারণ আছে? দিন পেরিয়ে সন্ধ্যা নামল। নিশার মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন থেমে গেছে। সে জানালার পাশে বসে দূরের আকাশ দেখছিল। বাড়ির অন্যরা বারবার তাকে খুঁজতে এলে সে কোনো মতে হেসে বলত, আমি ঠিক আছি, বিশ্রাম নিচ্ছি। রাত ৯টার দিকে দরজায় হালকা শব্দ হল। নিশা চমকে তাকাল। রায়ান ভেতরে ঢুকল। তার চোখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে চিরচেনা বাঁকা হাসি। তুই ভাবছিস আমি কোথায় গিয়েছিলাম, তাই তো? নিশা সরাসরি কিছু না বললেও তার চোখে প্রশ্ন স্পষ্ট ছিল। শোন, আমার কিছু ব্যক্তিগত বিষয় আছে, যেগুলো তুই জানবি না। তুই শুধু আমার স্ত্রী, এইটুকুই যথেষ্ট। আমার বাকি জীবনে তোকে মেশানোর প্রয়োজন নেই। নিশা তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি কখনো সত্যি আমাকে ভালোবেসেছেন? রায়ান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়াল। ভালোবাসা সেটা তুই নিজেই বুঝবি সময়ের সঙ্গে সঙ্গে। আমি বলবো না, কারণ আমি যা চাই তা পেয়ে যাই। আর তুই তো আমার, নিশা। এটা তুই নিজেও জানিস। রায়ান নিশার দিকে তাকিয়ে গভীর চোখে বলল, আমি তোকে ভয় পাই না, নিশা। কিন্তু তুই যদি আমাকে হারাতে চাস, তবেই আমি তোকে ভয় পাব। তুই আমার পাশে থাক, বাকি সব ঠিক হয়ে যাবে। নিশা আর কোনো কথা বলল না। তার চোখ দিয়ে অজান্তে জল গড়িয়ে পড়ল। পরদিন সকালে নিশা নাস্তার টেবিলে বসেছিল।
রায়ান এখনো ঘুম থেকে ওঠেনি। সে ফাঁকা বাড়ির চারপাশ দেখতে দেখতে বারান্দায় চলে এল। একজন অচেনা যুবক বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে। নিশা তাকে দেখে অবাক হল। যুবকটি তাকে হাত নেড়ে ডাকল, আপনি কি নিশা? নিশা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল, আমার নাম রোহান। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই রায়ান ভাইয়ের ব্যাপারে। নিশা হতবাক, আপনি উনাকে কিভাবে চিনেন? সব বলবো, কিন্তু প্লিজ একটু গোপনে দেখা করতে হবে। নিশা ভাবছিল এ লোকের সঙ্গে কথা বলা কি ঠিক হবে, কিন্তু তার ভেতরের অস্থিরতা তাকে আরো ভাবতে দিল না। ঠিক আছে, আপনার সঙ্গে বিকেলে দেখা করব। বিকেলে রোহানের সঙ্গে দেখা করতে গেল নিশা। রোহান বলল, আপনি কি জানেন রায়ান ভাই কার জন্য এতদিন অপেক্ষা করছিলেন? কার জন্য? নিশার কণ্ঠ কাপল। আপনার মতোই একজন মেয়ের জন্য, কিন্তু উনি আপনাকে পুরোপুরি অন্য কারণে বিয়ে করেছেন। তার জীবনে আরও অনেক রহস্য আছে যা আপনি জানেন না। বিকেলের রোদ নরম হয়ে এসেছিল। নিশা বারান্দার সিঁড়ি দিয়ে নিচে নেমে গেটের কাছে দাঁড়াল। রোহান তখন অপেক্ষা করছিল, তার চোখে চিন্তার ছাপ। আপনার কাছে কি বলতে চান? নিশা সরাসরি প্রশ্ন করল। রোহান একটু ইতস্তত করল, তারপর বলল, আপনার স্বামী মানে রায়ান ভাই, তাকে হয়তো আপনি যতটা চিনেছেন তার চেয়ে অনেক বেশি জানার বাকি আছে। তিনি আপনাকে এক বিশেষ কারণে বিয়ে করেছেন যা তিনি কখনো আপনাকে জানাবেন না। কিন্তু আপনি এই সত্যিটা জানলে আপনার জীবন বদলে যাবে। নিশা হতবাক হয়ে তাকাল। আপনি কি বোঝাতে চাইছেন? স্পষ্ট করে বলুন। রোহান চারপাশ দেখে নিচু গলায় বলল, রায়ান ভাই আপনার বাবার কাছে বিশাল অঙ্কের টাকা পাওনা ছিলেন। আপনার বাবা সেই টাকা দিতে না পারায় তার একমাত্র সমাধান ছিল আপনাকে এই বিয়েতে রাজি করানো। এটা কোনো ভালোবাসার বিয়ে নয়। এটা একটা চুক্তি। নিশা চমকে উঠল। তার মাথা চক্কর দিচ্ছে। আপনি এসব কি বলছেন? এটা অসম্ভব। এটাই সত্যি, রোহান বলল। আরেকটা কথা জানবেন, রায়ান ভাই কেবল টাকার জন্য আপনাকে বিয়ে করেননি। আপনার সঙ্গে বিয়ে করে তিনি তার পরিবারের ওপর একটা শক্তি প্রতিষ্ঠা করেছেন। কারণ আপনি সেই পরিবারের চেয়েও দুর্বল পক্ষ। এটা তার জন্য সুবিধাজনক। রোহানের কথা শুনে নিশা যেন দম বন্ধ হয়ে এল। তার মনে হতে লাগল পুরো পৃথিবী যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। আপনি এই কথা বলছেন, এর প্রমাণ কি? আপনার বাবার কথা জিজ্ঞেস করুন। উনি সত্যি বলবেন। রোহান দ্রুত সরে গেল। নিশা একা দাঁড়িয়ে রইল। তার মাথায় তখন নানা চিন্তা ঘুরছে। রায়ান রাতে ঘরে ঢুকতেই নিশা সরাসরি তাকে প্রশ্ন করল, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? সত্যি সত্যি বলুন। রায়ান প্রথমে থমকে দাঁড়াল। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হল সে কিছুটা অপ্রস্তুত। তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? আপনার উত্তর চাই। নিশার কণ্ঠে দৃঢ়তা। রায়ান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, নিশা, প্রতিটি মানুষের জীবনে এমন কিছু কারণ থাকে যা সে অন্যদের বলতে চায় না। তুই শুধু এটুকু জানবি, আমি তোকে আমার মতো করেই বিয়ে করেছি। আর কিছু জানার দরকার নেই। আপনার কথার মানে কি এটা শুধু চুক্তির বিয়ে? নিশা ভাঙা গলায় বলল। রায়ান চোখ নামিয়ে বলল, হ্যাঁ,
এটা সত্যি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুই নিজেই বুঝবি এই চুক্তি তোর জন্য কতটা মঙ্গলজনক। নিশার ভেতর থেকে যেন কিছু ভেঙে গেল। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। আপনার ভালোবাসা কি মিথ্যে? রায়ান ঠান্ডা গলায় বলল। ভালোবাসা একটা অনুভূতি। এটা গড়ে ওঠে সময়ের সঙ্গে। আমি তোকে ভালোবাসতে পারি যদি তুই আমাকে সেই সুযোগ দিস। আর তুই তো জানিস তুই আমার শেহজাদি। নিশা আর কোনো কথা বলল না। তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে যদি এই ঘর থেকে বের হয়ে যেতে পারত। পরদিন সকালে নিশা বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করল। বাবার কণ্ঠ ভারী। তিনি নিশাকে বললেন, আমি দুঃখিত মা। আমাদের পরিস্থিতি এমন ছিল যে তোমার এই বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। রায়ান আমাদের পাশে না থাকলে আমরা সব হারিয়ে ফেলতাম। তুমি আমাদের জন্য এতটুকু ত্যাগ করো। নিশা ফোন রেখে কাঁদতে লাগল। সে বুঝতে পারছিল তার জীবন আর স্বপ্নগুলো কেবল এক ধরনের লেনদেনের শিকার হয়েছে। নিশা মনে মনে প্রতিজ্ঞা করল, এই বিয়ে যদি শুধু চুক্তির হয় তবে আমি নিজেকে কখনো বিক্রি হতে দেব না। আমি এই সম্পর্ককে নতুন করে গর্ব। হয় তাকে আমার মতো করে মানতে বাধ্য করব, নয়তো তার অহংকার ভেঙে দেব। চলবে। পরবর্তী অংশে নিশার নিজের পরিচয় প্রতিষ্ঠার সংগ্রাম এবং রায়ানের সঙ্গে সম্পর্কের গভীর টানাপোড়েন আসবে। নিশা কি তার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবে? রায়ান কি তার অহংকার ছাড়বে? শেহজাদি। ষষ্ঠ অংশ, নিশার প্রতিজ্ঞা ও রায়ানের পরীক্ষা। রায়ানের সঙ্গে চুক্তির বিয়ের সত্যটা জানতে পেরে নিশার ভেতরটা যেন আগুনে পুড়তে লাগল। রাতের পর রাত সে নিজের ঘরে বসে চিন্তা করত। তার বাবা মায়ের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ তাকে এই পরিস্থিতি মেনে নিতে বাধ্য করেছে, কিন্তু তার আত্মসম্মান কি এভাবে পদদলিত হতে পারে? এদিকে রায়ান প্রতিদিন তার জীবনে অদ্ভুতভাবে এক নতুন রহস্য যোগ করছিল। সে কখনো নিশাকে খুব নরম আচরণ করত, কখনো এতটাই কঠিন হয়ে উঠত যে নিশা নিজেকে অসহায় বোধ করত। নিশা একদিন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি নিজের সম্মান রক্ষা করতে চাই। আমাকে শক্ত হতে হবে। যদি এই সম্পর্ক চুক্তি হয়ে থাকে তবে আমি সেটাকে আমার শর্তে মেনে চলব। আর যদি রায়ান সত্যি সত্যি আমাকে তার জীবনে রাখতে চায় তবে তাকে তার অহংকার ছাড়তে হবে। সেই দিন থেকেই নিশা তার জীবন নতুন করে সাজানোর পরিকল্পনা করল। এক সন্ধ্যায় রায়ান তার অফিস থেকে ফিরে এল। নিশা তখন ডাইনিং টেবিলে বসে ডিনারের আয়োজন করছিল। তুই আজকাল খুব চুপচাপ থাকিস। কি হয়েছে? রায়ান হঠাৎ করে জিজ্ঞাসা করল। নিশা মাথা তুলে বলল, আমার কিছু হয়নি। আমি শুধু ভাবছিলাম এই বিয়েটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। রায়ান হাসল। তার সেই বাঁকা হাসি যা নিশাকে বিরক্ত করত। এই বিয়েটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয় নিশা। এটা আমার জন্য প্রয়োজনীয়। তুই এটা বুঝিস না? নিশা গম্ভীর মুখে বলল, আমি একদিন আপনাকে এমন অবস্থায় নিয়ে যাব যেখানে আপনি নিজেই আমাকে গুরুত্বপূর্ণ মনে করবেন। তখন আপনি বুঝবেন আমি আপনার প্রয়োজনের চেয়ে বেশি কিছু। রায়ান তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, আমি অপেক্ষা করব নিশা। আমাকে চমকে দিস। কারণ আমি দেখতে চাই তোর মধ্যে কতটা শক্তি আছে। একদিন সকালে রায়ান তার অফিসের কাজে বাইরে গেল। নিশা সেই ফাঁকে তার ঘর গোছাতে গিয়ে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যা কিছু হারিয়েছি তা ফিরে পাওয়ার শপথ করেছি।
প্রতিশোধই আমার শক্তি। নিশা ডায়েরি খুলে ভেতরের পাতাগুলো পড়তে শুরু করল। সেখানে রায়ানের জীবনের এমন কিছু ঘটনা লেখা ছিল যা তাকে অবাক করে দিল। ডায়েরিতে লেখা ছিল, 3 বছর আগে আমাকে আমার নিজের জীবনের সবচেয়ে বড় অপমান সহ্য করতে হয়েছিল। আমার পরিবার, আমার সাফল্য, সবকিছু নিয়ে আমাকে ছোট করে দেওয়া হয়েছিল। আমি সেই অপমানের প্রতিশোধ নেব, এবং এই বিয়ে তারই একটি ধাপ। ডায়েরির লেখাগুলো পড়ে নিশা বিভ্রান্ত হয়ে গেল। কি এমন ঘটেছিল রায়ানের জীবনে? কেন এই বিয়েকে সে প্রতিশোধের ধাপ হিসেবে দেখছে? নিশা স্থির করল সে রায়ানের জীবনের এই অজানা অধ্যায় সম্পর্কে সব জানবে। দুপুরে নিশা রায়ানের দাদির সঙ্গে বসল। দাদি তাকে দেখে বললেন, কি হয়েছে মা? তোর মুখ মলিন দেখাচ্ছে কেন? দাদি, রায়ান কি সবসময় এমন ছিল? দাদি দীর্ঘশ্বাস ফেলে বললেন, না মা, সে এমন ছিল না। সে অনেক নরম মনের ছেলে ছিল। কিন্তু কয়েক বছর আগে একটা ঘটনা তাকে পাল্টে দিয়েছে। সেই ঘটনার পর থেকেই সে একা হয়ে গেছে। সে কাউকে তার মনের কথা বলে না। কি ঘটেছিল? দাদি এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, আমি সবটা জানি না। তবে শুনেছিলাম তার ব্যবসায়িক অংশীদার তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই ধাক্কা সামলাতে গিয়ে সে অনেক কিছু হারিয়েছে। রাতে রায়ান বাড়ি ফিরলে নিশা সরাসরি তার সামনে গিয়ে দাঁড়াল। আপনি আমাকে সত্যি কিছু বলতে চান না, তাই না? আমি আপনার সঙ্গে থাকব, আপনার সবকিছু মেনে নেব, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি কিসের প্রতিশোধ নিতে চান? রায়ান চমকে উঠল। তুই এটা জানলি কোথা থেকে? আপনার ডায়েরি আমি পড়েছি। আপনি যেটা লুকানোর চেষ্টা করছেন সেটা আমি জানতে চাই। রায়ান একদম নীরব হয়ে গেল। তারপর বলল, যদি তুই সত্যিই জানতে চাস, তবে সময়ের সঙ্গে সঙ্গে সব জানতে পারবি। তবে একটা কথা মনে রাখো, আমার জীবন সহজ নয়। আর তুই যদি এই যাত্রায় আমার পাশে থাকতে না পারিস, তাহলে আজই চলে যা। নিশা দৃঢ় কণ্ঠে বলল, আমি থাকব। কিন্তু আমি আপনার সত্যিটা জানতে চাই। আর আপনার জীবনের গল্পের অংশ হতে চাই। রায়ান কিছু বলল না। নিশার প্রশ্নের জবাব দেওয়ার বদলে সে এক গভীর নীরবতায় হারিয়ে গেল। নিশা তার চোখের দিকে তাকিয়ে দেখল, সেখানে এক অদ্ভুত বেদনা। আপনি যদি আমাকে কিছু না বলেন, তবে আমি নিজে থেকে সব জানতে বাধ্য হব, নিশা দৃঢ় গলায় বলল। রায়ান এবার ধীরে ধীরে কথা বলল। নিশা, তুই সত্য জানতে চাস? তাহলে শোন। আমার জীবনের এক অধ্যায় আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে ভালোবাসার জন্য কোনো জায়গা নেই। তুই আমার পাশে থাকতে চাস? তোর ইচ্ছা। কিন্তু সত্যটা জেনে তুই পালাতে চাইলে সেটা তোর সিদ্ধান্ত। নিশা তার কথায় একচুলও নড়ল না। আমি আপনার পাশে থাকব। আপনি শুধু সত্যটা বলুন। রায়ান ঘরের একটি সোফায় বসে পড়ল। তার চোখে যেন 3 বছর আগের স্মৃতিগুলো ভেসে উঠল। 3 বছর আগে আমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন গড়েছিলাম। আমার নিজের স্টার্টআপ। আমি আর আমার দুজন অংশীদার মিলে সেটা শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম একদিন এই প্রতিষ্ঠান অনেক দূর যাবে। কিন্তু কি? নিশা চাপা গলায় বলল, আমার 2 অংশীদার মিলে আমাকে ঠকিয়েছিল। তারা আমার নামে কুৎসা রটিয়ে আমার প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছিল। আমি করতে লড়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি।
তারা আমার ওপর এমন একটা অপবাদ দিয়েছিল যা আমার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন শেষ করে দিয়েছিল। নিশা চমকে উঠল। কি অপবাদ? ওরা বলেছিল আমি কোম্পানির ফান্ড চুরি করেছি। আমি কোনোদিন এটা ভাবিনি যে আমার কাছের মানুষগুলো আমাকে এভাবে পেছনে থেকে ছুরি মারবে। সেই সময় আমি সব হারিয়েছিলাম। আমার পরিবার আমাকে বিশ্বাস করত, কিন্তু সমাজ আমাকে মানতে রাজি ছিল না। আমার মা-বাবা সেই অপমান সইতে পারেনি। মা মারা গেল, আর বাবা আমাকে ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেল। আমি তখন সম্পূর্ণ একা হয়ে পড়ি। নিশা নিঃশ্বাস ফেলল। তারপর আমি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিই। আমি আমার নামে খারাপ কথা ছড়ানো প্রতিটি মানুষকে তাদের ভুল বুঝিয়ে দেব। আমি সফল হব এবং তাদের চোখের সামনে দাঁড়িয়ে প্রমাণ করব যে আমি সৎ। কিন্তু তার জন্য আমাকে সমাজে আমার অবস্থান শক্ত করতে হবে। এবং তোর সঙ্গে এই বিয়েটা, এই সম্পর্ক, সবই সেই অবস্থান তৈরির একটা অংশ। নিশা মাথা নিচু করে ভাবছিল। এত বড় সত্য শোনার পর তার ভেতরটা কেমন জানি অস্থির হয়ে উঠল। তাহলে আমি আপনার জীবনের একটা অংশ, একটা মাধ্যম? রায়ান সরাসরি উত্তর দিল না। তুই আমার পাশে থাকলে হয়তো আমার প্রতিশোধের এই যাত্রাটা সহজ হবে। তুই আমাকে সহ্য করতে পারবি তো? নিশা গম্ভীর গলায় বলল, আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি এই যাত্রায় সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করবেন। আপনি আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু অন্য কারো ক্ষতি করবেন না। প্রতিশোধ যদি নিতে হয়, তবে সেটা হবে আপনার সাফল্যের মাধ্যমে, কোনো অন্যায় করে নয়। রায়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই ঠিক বলেছিস। আমি এই যাত্রায় তোর সাহায্য নেব। তবে তুইও আমাকে একটা কথা দিতে হবে। তুই কখনো আমার পাশে থেকে পিছু হটবি না। নিশা দৃঢ় গলায় বলল, আমি কখনো পিছু হটব না। আপনি যদি সত্যের পথে থাকেন, তবে আমি সবসময় আপনার পাশে থাকব। নিশার প্রতিজ্ঞার পর থেকে রায়ানের সঙ্গে তার সম্পর্ক নতুনভাবে এগোতে শুরু করল। রায়ান তাকে তার পরিকল্পনার অংশ হিসেবে সবকিছু বুঝিয়ে বলল। তারা একসঙ্গে কাজ শুরু করল। নিশা নিজেকে তৈরি করতে শুরু করল। রায়ানের জীবনের প্রতিশোধের যাত্রায় সে তাকে সাহায্য করতে বদ্ধপরিকর। কিন্তু তাদের সামনে যে কঠিন পরীক্ষা আর ঝড় অপেক্ষা করছে, তার জন্য তারা কেউই প্রস্তুত নয়। নিশা আর রায়ানের সম্পর্ক যেন এক নতুন বাঁকে পৌঁছাল। যদিও তাদের বিয়ে চুক্তির মতো হয়েছিল, তবুও নিশা অনুভব করল, এই যাত্রায় সে আর একা নয়। রায়ান ধীরে ধীরে তাকে তার জীবনের গভীর জটিলতাগুলোতে অংশ নিতে দিচ্ছে। পরদিন সকালে নিশা একটি নোটবুক নিয়ে বসল। সেখানে সে তার পরিকল্পনার তালিকা করতে শুরু করল। প্রথম ধাপ, রায়ানের পুরনো অংশীদারদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। দ্বিতীয় ধাপ, রায়ানের ক্যারিয়ার নতুন করে গড়ে তোলার জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। তৃতীয় ধাপ, সমাজের সামনে তার নাম পরিচ্ছন্ন করতে হবে। রায়ান তার পাশে এসে দাঁড়াল। তুই তো একদম ডিটেকটিভের মতো কাজ শুরু করে দিয়েছিস। নিশা তার দিকে তাকাল। আপনি আমাকে বলেছেন পাশে থাকতে। আমি আপনাকে সেইভাবে সাহায্য করব। কিন্তু আমাকে সবকিছু জানাতে হবে। কোনো কিছু লুকালে চলবে না। রায়ান হালকা হাসল। ঠিক আছে। আমার জীবনের প্রতিটি ঘটনা জানবি। তবে ধৈর্য ধরতে হবে। কারণ এটা সহজ কিছু নয়।
নিশা প্রথম ধাপে রায়ানের পুরনো অংশীদারদের খোঁজখবর নেওয়া শুরু করল। সে বুঝতে পারল সেই অংশীদারদের একজন এখন দেশের নামকরা ব্যবসায়ী। তার নাম সজল। অন্যজন রিফাত, একজন মিডিয়া ব্যক্তিত্ব। দুজনই বর্তমানে অনেক ক্ষমতাধর। আপনার সঙ্গে ঠিক কি হয়েছিল ওদের? নিশা একদিন রায়ানকে জিজ্ঞেস করল। সজল আর রিফাত ছিল আমার সবচেয়ে কাছের মানুষ। আমরা তিনজন মিলে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওরা টাকার জন্য আমাকে ঠকাল। সজল আমার বিরুদ্ধে ফান্ড চুরির অভিযোগ তুলেছিল, আর রিফাত সেটা মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। আমি যখন প্রমাণ করতে পারলাম না যে আমি নির্দোষ, তখন সবাই আমাকে সন্দেহ করল। নিশার রাগে শরীর কাঁপতে লাগল। এত বড় অন্যায় কিভাবে করল ওরা? আপনি কি করবেন এখন? আমি প্রতিশোধ নেব। তবে তোকে যেমনটা প্রতিশ্রুতি দিয়েছি সেটা ন্যায়ের পথে থেকেই। ওরা যা করেছে তার মূল্য দিতে হবে, আর সেটা আমি করব নিজের সাফল্যের মাধ্যমে। রায়ান আর নিশা বসে একটা পরিকল্পনা তৈরি করল। তুই আমার পাশে থেকে কাজ শিখবি। আমি নতুন একটা স্টার্টআপ শুরু করব। সেটা এমন একটা হবে যা শুধু সজল আর রিফাতকে পেছনে ফেলবে না, বরং পুরো সমাজের কাছে আমার পরিচ্ছন্নতা প্রমাণ করবে। নিশা বলল, আপনি সজলের ব্যবসার দুর্বল দিকগুলো খুঁজে বের করুন, আর আমি রিফাতের মিডিয়া প্রভাবের বিরুদ্ধে সত্যি ঘটনাগুলো নিয়ে কাজ করব। রায়ান হেসে বলল, তুই তো সত্যিই আমার পার্টনার হয়ে উঠছিস। রায়ান তার পুরনো পরিচিত কিছু মানুষকে নিয়ে কাজ শুরু করল। নিশা তার পাশে থেকে প্রতিটি ছোটখাটো সিদ্ধান্তে সাহায্য করতে থাকল। একদিন রায়ান বলল, তোর কাজ দেখে মনে হচ্ছে তুই আমার সেক্রেটারি নাকি সহধর্মিনী? নিশা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। আমি আপনার সাফল্যের অংশীদার, আর আপনার অহংকার ভাঙার জন্য এখানে আছি। মনে রাখবেন, এই যাত্রায় আপনি আমাকে সম্মান করবেন, নইলে আমি চলে যাব। রায়ান হালকা হাসল। তার চোখে যেন মুগ্ধতা ফুটে উঠল। কিছুদিন পর সজলের একটি ব্যবসায়িক পার্টনারশিপের ঘোষণা এল। রায়ান দেখল সেটা এমন একটি প্রকল্প যা তার নতুন স্টার্টআপের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেছে। এটা ইচ্ছা করে করা হয়েছে, রায়ান বলল। ওরা জানে আমি কাজ শুরু করেছি, এখন আমাকে প্রতিহত করতে চাইছে। নিশা হেসে বলল, তাহলে আমরা জানিয়ে দেব আপনার পথ আটকানো যায় না। আপনি শুধু এগিয়ে যান, আমি পাশে আছি। রায়ানের প্রথম প্রজেক্ট লঞ্চের দিন ঘনিয়ে এল। ঠিক সেই দিন সকালে একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হল, রায়ানের পুরনো ফান্ড চুরির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। নিশা খবরটা দেখে স্তম্ভিত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এত বছর পর আবার? রায়ান মাথা নিচু করে বলল, ওরা আমার বিরুদ্ধে খেলায় নেমেছে, কিন্তু আমি ভেঙে পড়ব না। এবার আমাকে লড়তে হবে। নিশার নতুন প্রতিজ্ঞা। নিশা তার হাত শক্ত করে বলল, আমি আপনাকে সাহায্য করব। আমি জানি আপনি নির্দোষ। আমরা মিলে সমাজের সামনে সত্য তুলে ধরব। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যাত্রায় আপনি যদি অন্যায় করেন, আমি নিজেই আপনার বিরুদ্ধে দাঁড়াব। রায়ান তাকে গভীর দৃষ্টিতে দেখল। তারপর বলল, তুই সত্যিই আমার জীবনের শেহজাদি। যা করবি আমি তাতে বিশ্বাস রাখি। নিশা আর রায়ানের নতুন যাত্রা শুরু হয়েছে। সজল আর রিফাতের চক্রান্ত যেন তাদের পরীক্ষা নিতে চায় বারবার।
তবুও নিশার সাহসিকতা আর রায়ানের দৃঢ় প্রতিজ্ঞা তাদের নতুন স্টার্টআপকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সকালে নিশা খবরের কাগজ খুলে দেখল, বড় শিরোনামে লেখা, রায়ান খান, পুরনো অভিযোগ, নতুন বিতর্ক। খবরে দাবি করা হয়েছে রায়ানের নতুন প্রজেক্টে বিনিয়োগ করার পেছনে পুরনো ফান্ড চুরির টাকা রয়েছে। নিশা খবর পড়ে রাগে ফেটে পড়ল। এটা সম্পূর্ণ মিথ্যা। সজল আর রিফাতে কাজ করেছে। আপনি কিছু বলবেন না? রায়ান ঠান্ডা গলায় বলল। ওরা চায় আমি ভেঙে পড়ি। আমি মুখ খুলব না। আমার কাজই ওদের জবাব দেবে। নিশা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আপনি কাজ চালিয়ে যান, কিন্তু আমি ওদের মিথ্যাগুলো ভাঙার দায়িত্ব নিচ্ছি। নিশা রিফাতের মিডিয়ার মালিকানার পেছনে তথ্য খুঁজতে শুরু করল। কিছুদিন পর সে জানতে পারল রিফাতের একটি বড় মিডিয়া হাউস তার স্বার্থের জন্য মিথ্যা খবর ছড়ায়। সে চুপচাপ নিজের প্ল্যান তৈরি করল। একদিন রায়ানের অফিসে বসে নিশা তার ডায়েরি খুলল। সেখানে লেখা ছিল, সজল তার প্রতিটি প্রতিযোগীকে বাজার থেকে সরিয়ে দেয় কারণ তার ক্ষমতা এবং টাকা। এবার তাকে থামাতে হবে। নিশা রায়ানকে বলল, আপনার নতুন প্রজেক্টের সঙ্গে এমন কিছু জুড়ে দিন যা শুধু ব্যবসার জন্য নয়, সমাজের জন্যও উপকারী হবে। তখন কেউ আপনাকে সহজে আঘাত করতে পারবে না। রায়ানের চোখে মুগ্ধতা। তুই সত্যিই অন্যরকম, নিশা। তোর পরিকল্পনা আমার চেয়েও ভালো। রায়ান নতুন প্রজেক্ট লঞ্চ করল, যেখানে টেকনোলজির মাধ্যমে কম আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রজেক্টটি মিডিয়াতে আলোড়ন তুলল। সজল এবং রিফাত এই খবর শুনে হতবাক। সজল রাগে বলল, রায়ান আবারও উঠে দাঁড়াচ্ছে। এটা হতে দেব না। এবার আমাদের আরও কঠিন পদক্ষেপ নিতে হবে। একদিন নিশা সজল আর রিফাতের পুরনো এক কর্মচারীর সঙ্গে দেখা করল। সেই কর্মচারী বলল, ওরা দুজন শুধু রায়ানকে নয়, আরও অনেককেই ঠকিয়েছে, কিন্তু কেউই সাহস করে কথা বলে না। যদি আপনি সাহায্য করেন, আমি সত্য প্রকাশ করতে প্রস্তুত। নিশা সেই ব্যক্তির সঙ্গে চুপচাপ প্ল্যান করতে লাগল। নিশার সাহসিকতা দেখে রায়ান কখনো গর্ব অনুভব করত, কখনো ভয়। তুই যদি বেশি ঝুঁকি নিস তাহলে আমি তোকে হারাতে পারি, একদিন সে বলল। নিশা দৃঢ় গলায় বলল, আপনার পাশে থেকে যদি আমি সত্যের জন্য লড়তে না পারি, তবে আপনার শেহজাদি হওয়া অর্থহীন। আপনি শুধু আমার ওপর বিশ্বাস রাখুন। সজল একদিন সরাসরি রায়ানের অফিসে হাজির হল। তার মুখে এক শীতল হাসি। তুমি অনেক দিন ধরে আমাদের বিরুদ্ধে লড়ছ, কিন্তু তুমি জানো না, ক্ষমতার সামনে তোমার মতো মানুষের কোনো জায়গা নেই। আমি চাইলেই তোমার নতুন প্রজেক্ট বন্ধ করে দিতে পারি। রায়ান শান্ত গলায় বলল, তুমি যা পার কর। কিন্তু আমার কাজই আমার পরিচয়। আমি ভাঙব না। সজল এবং রিফাত মিলে এমন কিছু তথ্য ছড়াল যা রায়ানের প্রজেক্টে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করল। কিছু বিনিয়োগকারী তাদের টাকা তুলে নিতে শুরু করল। নিশা এই খবর শুনে আতঙ্কিত হয়ে গেল। এবার কি হবে? সব শেষ হয়ে যাবে? রায়ান তার কাঁধে হাত রেখে বলল, সব শেষ হবে না। আমি এখান থেকে আবারও শুরু করব। শুধু তুই আমার পাশে থাকিস। নিশা স্থির করল, সে সজল আর রিফাতের মিথ্যা তথ্যের বিরুদ্ধে সোচ্চার হবে। সে এমন কিছু প্রমাণ বের করবে যা তাদের মুখ বন্ধ করতে বাধ্য করবে। নিশা আর বসে থাকতে পারল না।
সজল আর রিফাতের মিথ্যা ছড়ানো বন্ধ করতে হলে তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে। সে দৃঢ় প্রতিজ্ঞ হল, এবার সত্য প্রকাশ করতেই হবে। একদিন নিশা সজলের পুরনো অফিসের এক প্রাক্তন কর্মচারীর সঙ্গে দেখা করল। তিনি নাম প্রকাশ না করার শর্তে বললেন, সজল আর রিফাতের ব্যবসার পেছনে অনেক কালো টাকা লুকানো আছে। বিশেষ করে সজলের এক গোপন অ্যাকাউন্ট আছে, যেখানে ট্যাক্স ফাঁকির কোটি কোটি টাকা জমা পড়ে। কিন্তু এগুলো প্রমাণ করা খুব কঠিন। তাদের রাজনৈতিক যোগাযোগ অনেক শক্তিশালী। নিশা শুনে অবাক হল। আমার কাছে কিভাবে প্রমাণ আসবে? তাদের একজন বিশ্বস্ত হিসাবরক্ষক ছিল। সে এখন চাকরি ছেড়ে দিয়েছে। তাকে খুঁজে বের করলেই আপনি এই প্রমাণ পেতে পারেন। নিশা বাসায় ফিরে সবকিছু রায়ানকে বলল। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ। আমি চাই না তুই বিপদে পড়িস। নিশা তীক্ষ্ণ গলায় বলল, আপনার সাফল্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি যা করছি তা আমাদের দুজনের জন্যই। আমাকে থামানোর চেষ্টা করবেন না। রায়ান হালকা হাসল। তুই যদি এমন করে আমার পাশে থাকিস, তাহলে এই লড়াই জেতার আশা করতেই পারি। কয়েকদিনের চেষ্টার পর নিশা সেই প্রাক্তন হিসাবরক্ষককে খুঁজে পেল। তার নাম আবির। প্রথমে আবির কথা বলতে রাজি ছিল না, কিন্তু নিশার ধৈর্য আর যুক্তি তাকে রাজি করাল। আমি সব জানি। সজল আমার নাম ব্যবহার করে অনেক কালো টাকা সরিয়েছে। আমি চেয়েছিলাম সত্যি কথা বলতে, কিন্তু ওরা আমাকে হুমকি দিয়েছে। আমি আমার পরিবারের জন্য চুপ ছিলাম। তাহলে এখন বলুন, নিশা দৃঢ় গলায় বলল। আমরা আপনাকে সুরক্ষা দেব। আপনার সাহায্য ছাড়া সত্য প্রকাশ করা সম্ভব নয়। আবির ধীরে ধীরে সম্মতি জানাল। ঠিক আছে, আমি সাহায্য করব। কিন্তু সাবধান থাকতে হবে। ওদের হাত অনেক লম্বা। আবির থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিশা একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করল। সেখানে সজলের কালো টাকার উৎস, গোপন অ্যাকাউন্ট এবং ট্যাক্স ফাঁকির প্রমাণ ছিল। রিপোর্টটি একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে পাঠিয়ে দেওয়া হল। পরদিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় শিরোনাম, সজল খানের কালো টাকার সাম্রাজ্যের ভিত কাঁপছে। সজল ক্ষুব্ধ হয়ে রিফাতকে বলল, এটা নিশা আর রায়ানের কাজ। ওদের থামাতে হবে। নিশাকে আঘাত কর। ও যদি দুর্বল হয়, তাহলে রায়ান নিজে থেকেই ভেঙে পড়বে। রিফাত নিশার বিরুদ্ধে একটা ব্যক্তিগত আক্রমণ চালানোর পরিকল্পনা করল। সে নিশার নামে মিথ্যা খবর ছড়িয়ে দিলয় সে একসময় অন্য একটি পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে রায়ানের বিশ্বাস ভেঙেছে। এই মিথ্যা খবর শুনে নিশা রাগে ফেটে পড়ল। এবার তো মিথ্যার সীমা ছাড়িয়ে গেল। আমাকে চুপ থাকতে বলবেন না। আমি নিজে গিয়ে এই মিথ্যাগুলো বন্ধ করব। রায়ান তার হাত ধরে বলল, তুই শক্ত থাক। আমি তোর পাশে আছি। কিন্তু তুই যা করতে চাস সেটাই কর। তুই সত্যের পথে আছিস, আর আমি তোকে থামাব না। নিশা সরাসরি রিফাতের অফিসে গেল। তার হাতে ছিল সজল আর রিফাতের মিথ্যা তথ্য ছড়ানোর সব প্রমাণ। আপনি যদি আপনার মিথ্যা প্রচারণা বন্ধ না করেন, তাহলে এসব তথ্য আমি প্রকাশ করে দেব। তখন আপনার মিডিয়ার সম্মান ধুলায় মিশে যাবে। রিফাত চুপ হয়ে গেল। তুমি সাহসী, নিশা। কিন্তু তোমার মতো মেয়েদের জন্য এই লড়াই অনেক বড়। তুমি টিকতে পারবে না। আমার লড়াই আমার জন্য নয়, সত্যের জন্য। আপনি যা করছেন তা বন্ধ করুন, নইলে আমি থামব না।
ঠিক তখনই রায়ানের ফোনে একটি অজানা নম্বর থেকে কল এল। ফোন ধরে রায়ানের মুখে অদ্ভুত এক অভিব্যক্তি ফুটে উঠল। ফোনের অপর প্রান্ত থেকে কণ্ঠ শোনা গেল, তোমার স্ত্রী যদি এভাবে আমাদের বিরুদ্ধে কাজ করে তাহলে তার পরিবারের নিরাপত্তার জন্য কেউ দায়ী থাকবে না। সাবধান করলাম। ফোন রেখে রায়ান ধীরগতিতে সোফায় বসে পড়ল। তার মুখে চিন্তার ছায়া স্পষ্ট। নিশা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনেছে। ওরা হুমকি দিয়েছে? নিশা প্রশ্ন করল। হ্যাঁ, তোকে থামানোর জন্য এবার তোর পরিবারের দিকে নজর দিয়েছে। সজল আর রিফাত যে কতটা নিচে নামতে পারে তা আজ প্রমাণ হল। নিশা পা বাড়িয়ে সামনে এলো। আমি ভয় পাই না। আমার পরিবারকে আঘাত করতে এলে ওরা আমাকে সামনে পাবে। আমি সরে দাঁড়াব না। তুই জানিস না নিশা, এই লড়াই কতটা কঠিন। সজল আর রিফাতের ক্ষমতা অনেক। ওরা যা চায় তা পেতে কোনো কিছুতেই পিছপা হয় না। তাহলে এখন কি করবেন? রায়ান ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে দৃঢ়তা ফিরে এলো। আমি তোকে রক্ষা করব। আমার পাশে থাকিস নিশা। এবার আমাদের লড়াই আরো বড় হবে। রায়ান আর নিশা একসঙ্গে বসে পরিকল্পনা সাজাল। সজল আর রিফাতের হুমকির বিপরীতে কিভাবে পদক্ষেপ নিতে হবে সেটাই ছিল তাদের আলোচনার মূল বিষয়। আমাদের এমন কিছু করতে হবে যাতে তারা বুঝতে পারে যে আমরা ভয় পাই না, নিশা বলল। তবে সেটা আইনের মধ্যে থেকে। আমরা যা করব তা হবে সম্পূর্ণ সৎপথে। ঠিক আছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে তাদের লেনদেন এবং অবৈধ ব্যবসার তথ্য সরাসরি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া। আমরা এর জন্য প্রমাণ জোগাড় করব। ঠিক তখনই নিশার ফোনে একটি অজানা নম্বর থেকে কল এল। হ্যালো, আমি সজলের প্রাক্তন ড্রাইভার। আমি আপনাদের সঙ্গে দেখা করতে চাই। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যা সজলের সব মুখোশ খুলে দেবে। তবে আমাকে নিরাপত্তা দিতে হবে। নিশা এক মুহূর্ত দেরি না করে বলল, ঠিক আছে, আমরা আপনাকে সাহায্য করব। আপনি আমাদের সঙ্গে দেখা করুন। রাতের বেলা নিশা আর রায়ান নির্ধারিত স্থানে গেল। সেখানে সজলের প্রাক্তন ড্রাইভার একটি পেনড্রাইভ তুলে দিল। এখানে সজলের ব্যাংক লেনদেন, অবৈধ জমি কেনাবেচার তথ্য সব আছে। আমি জানি এটা দেওয়া খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি আর এই অন্যায়ের সঙ্গে থাকতে পারি না। রায়ান পেনড্রাইভটি হাতে নিল। তোমাকে ধন্যবাদ। আমরা এর যথাযথ ব্যবহার করব। তুমি ভরসা রাখো। পরদিন সজল একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল যখন তার ফোনে খবর এল যে তার কিছু গোপন তথ্য প্রকাশিত হতে চলেছে। কি করে সম্ভব? সজল রাগে চিৎকার করে উঠল। আমার টিম কি করছে? রায়ান আর নিশা কিভাবে আমাদের পেছনে লেগেছে সেটা বন্ধ করো। রিফাত তাকে শান্ত করার চেষ্টা করল। তুমি এখন উত্তেজিত হচ্ছ কেন? আমি মিডিয়া ব্যবহার করে ওদের দমিয়ে দেব। ওদের সামাজিকভাবে অপদস্থ করতে হবে। সজল এবং রিফাত মিলে একদিন একটি বড় নিউজ কনফারেন্স আয়োজন করল। সেখানে তারা রায়ান এবং নিশার নামে মিথ্যা অভিযোগ আনল। রায়ান খান আমাদের ক্ষতি করার জন্য বেআইনি কাজ করছে। তার স্ত্রী নিশা তাকে সাহায্য করছে। আমাদের ব্যবসার ক্ষতি করার জন্য তারা গোপন তথ্য ফাঁস করছে। মিডিয়ার সামনে এই কথা শুনে সমাজে একটা বিভ্রান্তি তৈরি হল। এবার নিশা নিজে সামনে এল। সে সরাসরি মিডিয়াকে একটি বক্তব্য দিল। আমরা যা করছি তা সত্যি প্রকাশের জন্য। সজল এবং রিফাত যা বলছে তা মিথ্যা।
আমরা আইনের পথে থেকে তাদের অপরাধের প্রমাণ হাজির করব। সত্যিই যদি তারা নির্দোষ হয় তবে তারা ভয়ের কিছু নেই। তার দৃঢ় কণ্ঠে সবাই চুপ হয়ে গেল। সজল বুঝতে পারল নিশা এবং রায়ানকে থামানো সহজ হবে না। সে এবার তাদের আরেকটি বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা করল। তাদের পরিবারকে আঘাত করতে হবে। নিশার বাবার ব্যবসায় এমন কিছু ঘটাতে হবে যাতে তারা আমাদের কাছে সাহায্য চাইতে বাধ্য হয়। নিশা এবং রায়ান বুঝতে পারছিল সজল এবং রিফাত এবার আরও বড় আঘাত করতে চাইবে। কিন্তু তারা ভেঙে পড়ল না। আমরা এবার তাদের সম্পূর্ণ মুখোশ খুলে দেব, নিশা বলল। তারা যাই করুক, আমরা সত্যের পথে থাকব। তাদের ক্ষমতার সামনে আমরা মাথা নত করব না। সজল আর রিফাত এবার সরাসরি নিশা এবং তার পরিবারকে আঘাত করার পরিকল্পনা নিল। তাদের লক্ষ্য ছিল নিশার বাবার ব্যবসা, যা তাদের মূল প্রতিরোধকারী শক্তি হয়ে দাঁড়িয়েছে। একদিন সকালেই খবর এল যে নিশার বাবার প্রতিষ্ঠানে অডিট চলছে। অডিটরদের অভিযোগ প্রতিষ্ঠানের লেনদেনে অসঙ্গতি রয়েছে। সব অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। নিশার বাবা ফোন করে বললেন, মা, আমরা বড় বিপদে পড়েছি। সরকার থেকে বলছে আমাদের ব্যবসা নাকি বেআইনি লেনদেনে জড়িত। এটা সম্পূর্ণ মিথ্যা। তুমি আর রায়ান কিছু করো। নিশা তৎক্ষণাৎ রায়ানের দিকে তাকাল। এটা সজল আর রিফাতের কাজ। এবার ওরা পরিবারে আঘাত করছে। রায়ান নিশার বাবার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল। আমি জানতাম ওরা এটা করবে। আমরা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছি। তুই চিন্তা করিস না, আমরা ওদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব। নিশা বলল, আমাদের হাতে প্রমাণ আছে। আমরা সেটা প্রকাশ করব। কিন্তু আমাদের এমনভাবে করতে হবে যাতে ওরা পালানোর পথ না পায়। নিশা আর রায়ান দ্রুত একটি কৌশল তৈরি করল। এক সজল ও রিফাতের গোপন ব্যাংক অ্যাকাউন্ট এবং লেনদেনের তথ্য প্রকাশ করা। দুই মিডিয়ার মাধ্যমে তাদের মিথ্যাচার ও চক্রান্ত তুলে ধরা। 3 আইনজীবীর মাধ্যমে নিশার বাবার প্রতিষ্ঠানের আইনি লড়াই শুরু করা। নিশা এবং রায়ান একটি বড় সংবাদ সম্মেলন আয়োজন করল। সেখানে তারা সজলের অবৈধ সম্পদের তথ্য, ট্যাক্স ফাঁকির প্রমাণ এবং তার বেআইনি লেনদেনের নথি তুলে ধরল। নিশা সাংবাদিকদের সামনে দৃঢ় কণ্ঠে বলল, সজল খান শুধু একজন ব্যবসায়ী নয়, তিনি একজন অপরাধী। তার অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ আমাদের হাতে আছে। আমরা এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না তিনি বিচারের আওতায় আসেন। রিফাত সজলকে বলল, ওদের থামাতে হলে আমাদের মিডিয়াকে পুরোপুরি কাজে লাগাতে হবে। নিশা আর রায়ানকে সামাজিকভাবে ধ্বংস করতে হবে। পরের দিন একটি প্রভাবশালী টেলিভিশন চ্যানেলে নিশা ও রায়ান সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করা হল। সেখানে দাবি করা হল, রায়ান তার পুরনো অভিযোগ থেকে বাঁচতে স্ত্রী নিশাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। নিশা নিজেও এই চক্রান্তে জড়িত। নিশার মা-বাবা এই খবর শুনে আতঙ্কিত হয়ে উঠলেন। নিশার মা তাকে ফোন করে বললেন, তুমি কেন এসব ঝামেলায় জড়িয়েছ? আমরা কি আর আমাদের মাথা উঁচু করে থাকতে পারব না? নিশা ভেঙে পড়লেও রায়ান তাকে শক্ত করে ধরল। তুই ভেঙে পড়লে ওরা জিতবে। আমাদের লড়াই চলতে হবে। তুই আমাকে বিশ্বাস কর, আমরা ঠিক পথেই আছি। নিশা আর রায়ান এবার তাদের সব প্রমাণ আদালতে জমা দিল। সজল আর রিফাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। মামলার প্রথম শুনানিতে বিচারক বললেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তাদের সম্পদের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হল।
এই রায় শুনে সজল ও রিফাত ক্ষিপ্ত হয়ে উঠল। এবার নিশা আর রায়ানকে পুরোপুরি ধ্বংস করতে হবে, সজল বলল। ঠিক এই সময় নিশা জানতে পারল, তার বাবার ব্যবসায় সবচেয়ে বড় বিনিয়োগকারী সজলের প্রভাবিত একটি কোম্পানি। সেই কোম্পানি বিনিয়োগ তুলে নেওয়ার হুমকি দিল। আমাদের পুরো প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে, নিশার বাবা বললেন। নিশা দৃঢ় গলায় বলল, আপনার ওপর কোনো দোষ আসতে দেব না, বাবা। আপনি শুধু আমাদের ওপর ভরসা রাখুন। নিশা এবার একটি চূড়ান্ত পরিকল্পনা করল। এক সজল এবং রিফাতের বিরুদ্ধে সব প্রমাণ গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া। দুই, তাদের রাজনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা। তিন, নিজেদের কোম্পানির কাজ আরও জোরদার করা, যাতে কেউ তাদের দমাতে না পারে। রায়ান তার নতুন প্রজেক্টে সাফল্য পেল। তার কোম্পানির টেকনোলজি এমন সাড়া ফেলল যে নতুন বিনিয়োগকারীরা এগিয়ে এল। তোর জন্য আমি এই সাফল্য পেয়েছি, রায়ান নিশার দিকে তাকিয়ে বলল। তুই আমাকে সাহস দিয়েছিস। তুই আমার পাশে না থাকলে আমি কখনো এত দূর আসতে পারতাম না। সজল এবার চূড়ান্ত আঘাত করার পরিকল্পনা করল। সে নিশার বিরুদ্ধে এমন কিছু মিথ্যা তথ্য ছড়াতে চাইছে, যা তাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। রিফাত তাকে বলল, তুমি যা করতে চাও, দ্রুত করো। কিন্তু মনে রেখো, এবার আমরা যদি হেরে যাই, তবে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। সজল আর রিফাত তাদের সর্বশেষ চক্রান্ত চালানোর জন্য মরিয়া। তারা নিশাকে এমন একটি ফাঁদে ফেলতে চায়, যাতে তার পুরো পরিবারের সম্মান নষ্ট হয়ে যায়। অন্যদিকে নিশা আর রায়ান তাদের লড়াইয়ের একেবারে চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। একদিন নিশার বাবা ফোন করে জানালেন, তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগে মামলা হয়েছে। পুলিশ এসে নোটিশ দিয়ে গেছে। নিশা খবরটা শুনে ক্ষুব্ধ হয়ে উঠল। এটা সজলের কাজ। সে আমাদের পরিবারের ওপর চাপ দিতে চাইছে। কিন্তু আমি তাকে ছাড়ব না, নিশা দৃঢ় কণ্ঠে বলল। রায়ান তার হাত ধরে বলল, তুই শক্ত থাক। এবার আমাদের পাল্টা আঘাত করার সময় এসেছে। নিশা এবং রায়ান সব প্রমাণ একত্র করল। সজল এবং রিফাতের সমস্ত অবৈধ কর্মকাণ্ড, ট্যাক্স ফাঁকির তথ্য এবং তাদের মিথ্যাচারের নথি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করল। পরের দিন খবরের শিরোনাম, শীর্ষ ব্যবসায়ী সজল খান এবং মিডিয়া ব্যক্তিত্ব রিফাতের অবৈধ সম্পদের রাজত্ব ভেঙে যাচ্ছে। সারা দেশে এই খবর আলোড়ন তুলল। সজল এবং রিফাতের ওপর প্রশাসনিক চাপ বেড়ে গেল। সজল আর অপেক্ষা করল না। সে নিশার নামে একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে দিল। সেখানে দাবি করা হল, নিশা তার কলেজের সময়কাল থেকে একটি অপরাধচক্রের সঙ্গে যুক্ত। ভিডিওটি ভাইরাল হয়ে গেল। চারদিকে হইচই পড়ে গেল। এবার ওরা আমাকে ধ্বংস করতে চায়। আমি আর চুপ করে থাকতে পারব না, নিশা রাগে ফেটে পড়ল। ঠিক তখনই নিশার ফোনে কল এল। অন্য প্রান্ত থেকে কণ্ঠ শোনা গেল। আমি রিফাতের এক ঘনিষ্ঠ সহযোগী। আপনার কাজ দেখে মুগ্ধ হয়েছি। আমার কাছে সজলের এবং রিফাতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আপনি যদি আমাকে নিরাপত্তা দেন, আমি এই তথ্য দিতে রাজি। নিশা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। নিশা এবং রায়ান সেই ব্যক্তির দেওয়া তথ্য হাতে পেল। সেখানে সজল এবং রিফাতের অবৈধ লেনদেনের সরাসরি প্রমাণ ছিল। এছাড়া ভিডিও বানানোর পেছনের আসল পরিকল্পনা এবং সেটার নির্মাণ প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। এই তথ্য হাতে পেয়ে নিশা এবং রায়ান নতুন করে শক্তি পেল। নিশা এবং রায়ান সেই প্রমাণ নিয়ে সরাসরি আদালতে গেল। তারা মামলা দায়ের করল। একই সঙ্গে গণমাধ্যমে একটি বিবৃতি দিল।
আমরা যে লড়াই করছি তা শুধু নিজেদের জন্য নয়, সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য। আমরা চাই সবাই জানুক যে সত্য চাপা দেওয়া যায় না। এই বিবৃতির সঙ্গে সজল এবং রিফাতের বিরুদ্ধে প্রমাণগুলো যুক্ত করে দেওয়া হল। সজল এবং রিফাতের বিরুদ্ধে তদন্ত শুরু হল। কিছুদিনের মধ্যেই তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হল। তাদের নামে মিথ্যা প্রচারণা এবং চক্রান্তের জন্য কঠোর শাস্তি ঘোষণা করা হল। গণমাধ্যমে তাদের পতনের খবর ছড়িয়ে পড়ল। সারা দেশের মানুষ নিশা এবং রায়ানের সাহসিকতাকে কুর্নিশ জানাল। ট্যাক্স ফাঁকির মিথ্যা মামলা প্রত্যাহার করা হল। নিশার বাবার ব্যবসা আগের মতো সচল হয়ে গেল। তোমাদের দুজনের জন্যই আজ আমি মুক্ত। আমি তোমাদের কৃতজ্ঞ, নিশার বাবা বললেন। এই লড়াইয়ে একসঙ্গে থাকার মধ্য দিয়ে নিশা এবং রায়ানের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাল। রায়ান তার অহংকার ভেঙে বলল, তুই শুধু আমার স্ত্রী নোস, তুই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তোর জন্যই আমি আজ এতদূর আসতে পেরেছি। নিশা হেসে বলল, আমাদের লড়াই শেষ হয়নি। আমরা একসঙ্গে নতুন অধ্যায় শুরু করব, যেখানে সত্য আর ন্যায়ের জয় হবে। নিশা এবং রায়ান তাদের নতুন স্টার্টআপ নিয়ে এগিয়ে যেতে লাগল। সজল এবং রিফাতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেয়ে তারা প্রমাণ করল, সত্যের জন্য লড়াই করলে জয় আসবেই। শেষ।